আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঈগল নিউজে। বিশ্বজুড়ে যখন মানবাধিকারের বুলি আওড়ানো হয়, তখন আমাদের প্রতিবেশী দেশ ভারতের চিত্রটা ঠিক কতটা ভিন্ন। নিজেদের দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের পাহাড় জমলেও প্রতিবেশী বাংলাদেশের দিকে আঙুল তুলতে মোটেও দেরি করে না মোদি সরকার। আজ আমরা জানব কিভাবে নিজের দেশের ব্যর্থতা ঢাকতে এবং অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করছে দিল্লি। চলুন দর্শক, জেনে নেওয়া যাক বিস্তারিত। ভারতে সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান ও দলিতদের ওপর সহিংসতার মাত্রা এখন যে কোনো সময়ের চেয়ে উদ্বেগজনক। মানবাধিকার সংগঠনগুলোর মতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসার পর গত এক দশকে এই নির্যাতন বেড়েছে জ্যামিতিক হারে। চলতি মাসের শেষ সপ্তাহের চিত্রটি দেখুন। ভারতের বিভিন্ন রাজ্যে হিন্দুত্ববাদী হামলায় একজন মুসলিম শিক্ষকসহ দুজন মুসলিম ও একজন দলিত নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। সেখানে ২৫শে ডিসেম্বর রাতে ক্যাম্পাসের ভেতর স্কুল শিক্ষক রাও দানিশ আলীকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে বিহারে এক মুসলিম ফেরিওয়ালা নিহত হন। এমনকি কাজের সন্ধানে কেরালায় যাওয়া ছত্তিশগড়ের ৩১ বছর বয়সী দলিত যুবক রামনারায়ণ বাঘেলও হিন্দুত্ববাদী হামলার শিকার হয়ে প্রাণ হারান। উড়িষ্যার সম্বলপুরে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলিম শ্রমিক জুয়েল রানাকে পিটিয়ে হত্যা করার ঘটনাটি প্রমাণ করে সেখানে মুসলিম বিদ্বেষ কতটা গভীরে পৌঁছেছে। সহিংসতা থেকে রেহাই পাচ্ছে না খ্রিস্টান সম্প্রদায়ও। বড়দিন উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা এক কথায় ভয়াবহ। কর্ণাটকের একটি চার্চে ঢুকে যাজককে হেনস্থার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। সবচেয়ে জঘন্য ও আলোচিত ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জাবলপুরে। সেখানে বিজেপির স্থানীয় নেত্রী আঞ্জু ভার্গাবা বড়দিনের অনুষ্ঠানে অংশ নেয়া এক দৃষ্টিশক্তিহীন খ্রিস্টান নারীকে প্রকাশ্যে মারধর ও হেনস্থা করেন। উড়িষ্যা ও দিল্লিতেও স্যান্টা ক্লজের টুপি বিক্রি বা বড়দিনের সাজে থাকা নারীদের হেনস্থা করা হয়। অভিযোগ তোলা হয় হিন্দু রাষ্ট্রে খ্রিস্টধর্ম প্রচার করা হচ্ছে। ইউনাইটেড খ্রিস্টান ফোরামের তথ্যমতে শুধু চলতি বছরেই ভারতে খ্রিস্টানদের ওপর অন্তত ৬০০টি সহিংস হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ওপেন ডোরস জানিয়েছে বড়দিনের উৎসব চলাকালীন সময়ে ভারতজুড়ে ৭টিরও বেশি বড় হামলার ঘটনা ঘটেছে। মজার বিষয় হল, নিজের ঘরের এই আগুনের খবর ধাপাচাপা দিতেই ভারতীয় মিডিয়া ও রাজনীতিবিদরা বাংলাদেশকে টার্গেট করেছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে ঘিরে তাদের মিডিয়া আক্রমণ আরও তীব্র হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর বলেন, ভারতের এক শ্রেণীর রাজনীতিবিদ নিয়মিতভাবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে হিউম্যান রাইটস ইস্যু হিসেবে তুলে ধরছেন, অথচ তারা বাংলাদেশের বাস্তবতাকে অসত্য ও অতিরঞ্জিতভাবে প্রচার করছেন। ২৩শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের সীমান্তে বিজেপির নেতৃত্বে তথাকথিত সনাতনী ঐক্য পরিষদ বাংলাদেশের বিরুদ্ধে প্রতীকী অবরোধ পালন করে। এর আগের দিন কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে হিন্দু জাগরণ মঞ্চ বিক্ষোভ করে। সেখানে বিজেপি এমপি করণ ভূষণ সিং উস্কানিমূলক মন্তব্য করে বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নাকি তাদের রক্ত গরম করে দেয়। অথচ নিজের দেশের সংখ্যালঘুদের রক্ত ঝরলে তাদের সেই গরম রক্ত কেন ঠান্ডা থাকে, সেই প্রশ্ন এখন সচেতন মহলের। ভারতের এই আগ্রাসী নীতির পেছনের মনস্তত্ত্ব ব্যাখ্যা করেছেন যুক্তরাজ্য ভিত্তিক কাশ্মীরের রাজনৈতিক কর্মী ড মুজাম্মিল আইয়ুব ঠাকুর। তিনি বলেন, ভারতের রাজনৈতিক বাস্তবতায় এখন মুসলমানরাই সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত। কাশ্মীরকে ৭০ বছর ধরে একটি পরীক্ষাগার হিসেবে ব্যবহার করে এখন সেই বিভাজনের বিষ পুরো ভারতে এবং প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে দেয়া হয়েছে। এমনকি খোদ ভারতের ভেতর থেকেও এর প্রতিবাদ আসছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে বলেছেন, যখন উগ্র গোষ্ঠীগুলো সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে তখন প্রধানমন্ত্রী বড় বড় উৎসবে মেতে আছেন। এটি একটি বিপজ্জনক বার্তা দিচ্ছে। দর্শক, ভারতের এই দ্বিমুখী নীতি এবং রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশকে ব্যবহারের চেষ্টা এখন স্পষ্ট। বিশ্লেষকরা বলছেন, তথাকথিত মাইনরিটি কার্ড ব্যবহার করে ভোটের রাজনীতি হয়তো সাময়িক সুবিধা দেবে, কিন্তু তা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। অন্যের ঘরের দিকে তাকানোর আগে ভারতের উচিত নিজের আয়নায় মুখ দেখা।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।